জানেন আমি কে? আপনি জানেন আমি কোথায় থাকি? জানেন না তো? কি ভাবছেন? কি ভাবছেন আমি পাগল? আমি আমি বদ্ধ উন্মাদ। না 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 না, আমি পাগল নই, নই, আমি পাগল নই, নই, আমি পাগল। তাহলে তাহলে আমি কে? কে আমি? আমি শয়তান, শয়তান, শয়তান। শুনছেন বেঙ্গলি স্টোরি স্টেশন। নির্ভেজাল রহস্য, রোমাঞ্চ, অ্যাডভেঞ্চার এবং গা ছমছমে ভয়। পাগল তো আপনারা অনেকেই দেখে থাকবেন, রাস্তাঘাটে, পুকুর পাড়ে, গাছের তলায়, রেল স্টেশনে কিংবা আপনার পাড়ায়। কিন্তু শয়তান দেখেছেন কি? আমি জানি আপনারা দেখেননি, কারণ শয়তান যে দেখা যায় না, সে লুকিয়ে থাকে আমার আপনার মধ্যে, সুযোগ খোঁজে কখন বাইরে বেরোতে পারবে। কিন্তু আমরা আমাদের ভালো সত্তাগুলো দিয়ে তাকে নিজের ভেতরে দমিয়ে রাখি, বন্ধ করে রাখি মনের চোরা কুঠুরিতে। বেঙ্গলি স্টোরি স্টেশন আজ আপনাদের এমন এক কাহিনী শোনাতে চলেছে, যেখানে আপনার আমার মতোই এক সাধারণ মানুষ হার মানে তার ভেতরে লুকানো শয়তানের কাছে। তারপর কি হয়? এডগার অ্যালান পো রচিত দি টেল টেল হার্ট গল্প থেকে অনুপ্রাণিত আমাদের আজকের গল্প শয়তান। শ্রোতা বন্ধুদের সুবিধার্থে আমরা গল্পটিতে বেশ কিছু পরিবর্তন করেছি। শুরু হচ্ছে মানসিক বিকারের ভয়ঙ্কর কাহিনী শয়তান। আপনারা এসেছেন? বসুন বসুন বসুন। কোথায় বসতে দি বলুন তো? এই মেন্টাল অ্যাসাইলামে একটা বসার জায়গা পর্যন্ত রাখেনি। কি করি বলুন তো? আচ্ছা আচ্ছা, এই মেঝেতে বসুন। এই যে এইখানটাতে, হ্যাঁ 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 হ্যাঁ, এইখানটাতে বসুন। হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন বসুন। কি ভাবছেন? না না, নোংরা নেই, কোনো নোংরা নেই। আমি পরিষ্কার করে রেখেছি, একদম পরিষ্কার, একদম পরিষ্কার। দেখুন দেখুন, বসুন বসুন বসুন। কি হলো? ওইভাবে তাকিয়ে আছেন কেন? কি ভাবছেন আমি পাগল? না না, বিশ্বাস করুন, আমি আমি পাগল নই। এরা আমাকে পাগল ভেবে এখানে এনে রেখেছে, কিন্তু বিশ্বাস করুন আমি পাগল নই। আমার মধ্যে পাগলামের ছিটে ফোঁটাও নেই। ও, আপনারা বিশ্বাস করছেন না, তাই না? আচ্ছা, যদি বলি আমার একটা রোগ হয়েছে, আর সেই রোগে দুর্বল হয়ে যাওয়ার বদলে আমার স্নায়ুগুলো, আমার অনুভূতিগুলো আরো প্রখর হয়ে গিয়েছে, তবে কি আমাকে আপনাদের বিশ্বাস হবে? এরপরও যদি বিশ্বাস না করেন, তাহলে আমার ভারী বয়েই গেল। জানেন তো, আমি না এখন সব কিছু শুনতে পাই,
খুব স্পষ্ট শুনতে পাই, পৃথিবীর সমস্ত কথাই শুনতে পাই, এমনকি নরকেরও। দেখতে পাচ্ছেন তো, দেখতে পাচ্ছেন সবকিছু কেমন পরিষ্কার বলে দিলাম। এখনো কি মনে হচ্ছে যে আমি পাগল? তাহলে এবার যে কথাগুলো বলবো সেগুলো শুনলে আর আমাকে পাগল বলে মনে হবে না। হ্যাঁ, অন্য একটা কথা মনে হতে পারে। কি জানেন? মনে হতে পারে এই লোকটা শয়তান। কি ভয় পেলেন নাকি? না না, ভয় পাবেন না, ভয় পাবেন না। আপনি আমাকে যা খুশি ভাবতে পারেন, আমি কিচ্ছু মনে করব না, কিচ্ছু মনে করব না। হ্যাঁ হ্যাঁ, এই তাহলে এবার শুরু করি আমার গল্প। খুব মন দিয়ে শুনবেন, হ্যাঁ, খুব মন দিয়ে। হ্যাঁ, শুরু করি। জানেন তো, আমি এক বৃদ্ধ লোকের বাড়িতে পরিচারকের কাজ করতাম। বাড়িতে আর কেউ ছিল না, শুধু আমি আর সেই বৃদ্ধ লোকটার। প্রচুর সম্পত্তি, কিন্তু দেখাশোনা করার কেউ নেই, কারণ তার বউ অনেক কাল আগেই মারা গেছে। এত পয়সা থাকা সত্ত্বেও লোকটা খুব ভালো, ভদ্র, শান্ত স্বভাবের। কোনো দিন কোনো ব্যাপার নিয়ে আমায় বকাবকি বা গালিগালাজ করেনি। শুধু মাঝে মাঝে আমায় ডাকতো তার কাছে, ডেকে বলতো, এসো, একটু কাছে বসো। সব সময় এত কাজ করো, একটু একটু গল্প করতে ইচ্ছা করে না? গল্প করলে আমার কাজগুলো কে করবে? অনেক কাজ বাকি। কাজ তো সারাদিন করছো, এত কাজ করতে হবে না। আচ্ছা, তাহলে বলুন, আমি আপনার সাথে কি গল্প করব? আমি তো তেমন কোনো গল্প জানি না। তোমায় তোমায় গল্প জানতে হবে না। তুমি এক কাজ করো, এই আমার টেবিলের উপরে দেখো কত গল্পের বই রয়েছে। ওখান থেকে একটা বই নিয়ে এসে আমায় পড়ে শোনাও। ও, কিন্তু ও গল্প তো সব আপনার পড়া। হোক পড়া, এই তোমার তোমার মুখ দিয়ে শুনতে আমার খুব ভালো লাগে। মনে হয় যেন গল্পের সব কথাগুলো আমার সামনে একে একে জীবন্ত হয়ে উঠছে। জানেন, আমার না লোকটাকে খারাপ লাগতো না, বরং ভালোই লাগতো। ওর সম্পত্তির ওপর কোনো লোভ আমার ছিল না। কিন্তু হ্যাঁ, এখানেও একটা কিন্তু আছে। ওর শরীরের একটা অংশ আমি সহ্য করতে পারতাম না। জানেন সেটা কি? জানলে আশ্চর্য হবেন। সেটা হলো ওর ঘন ভুরুর নিচে কোটরে বসা ওর চোখ, আর সেই চোখের ওপর একটা পাতলা নীলচে আস্তরণ। ওই চোখ দেখলেই আমার গা গুলিয়ে উঠত। কেন জানি না মনে হতো ওটা ওটা কোনো মানুষের না, ওটা একটা শকুনের চোখ, কেউ মানুষের শরীরে বসিয়ে দিয়েছে। লোকটা যখনই ওই চোখ নিয়ে মুখ তুলে তাকাতো, মনে হতো আমার শরীরের রক্ত জমাট বেঁধে যাচ্ছে। ওই চোখ দেখে দেখেই আমার মাথায় বাসা বাঁধলো ঘৃণা। আর সেই ঘৃণা দিন রাত আমার কানে ফিস ফিস করে বলতো, ওই চোখ শেষ করে দে, শেষ করে দে, না হলে তুই শেষ হয়ে যাবি। আমি এই খুনে ইচ্ছের বিরুদ্ধে লড়াই করেও অবশেষে হেরে গেলাম। ঠিক করলাম এই লোকটাকে
মেরে ফেলতেই হবে। ওই জঘন্য চোখ চিরজীবনের জন্য বন্ধ করে দিতে হবে। শুধু একজনের চোখ দেখে আমার খুন করার ইচ্ছার কথা শুনে আপনারা আবার হয়তো আমায় পাগল ভাবছেন, তাই না? এবার যে কথাগুলো বলবো শুনে বুঝতে পারবেন আমাকে পাগল নয়, শুধুমাত্র শয়তান বলা চলে। খুন তো করলেই হবে না, তার আগে সবকিছু ভালো করে ভাবনা চিন্তা করে নিলাম। সাবধানে মেপে মেপে পা ফেলছিলাম। আমি ঠিক যেমন সবার সাথে কথা বলতাম, ঠিক তেমন ভাবেই সবার সাথে মিশে চলতে লাগলাম, যাতে পরবর্তীতে আমাকে কেউ যেন সন্দেহ না করে। লোকটার আরো বেশি বেশি করে যত্ন করতে লাগলাম, যেমন বলি দেওয়ার আগে বলির পশুকে আদর যত্ন করে, ঠিক সেইভাবে। হয়তো উনি কিছু বললেন না, কিন্তু আমি নিজে থেকেই বলতাম, একটা খুব ভালো গল্প আপনার জন্য বেছে রেখেছি, শুনবেন তো? আসুন আসুন, বসুন স্যার। আরে বাবা, এই তুমি বেঁচেছ? খুব ভালো, খুব ভালো। আমি অবশ্যই শুনবো। এই কোন গল্প? ওই যে স্যার, গোয়েন্দা গল্প। যে গোয়েন্দা গল্প আপনি শুনতে খুব ভালোবাসেন, ওই গল্পটা। বাহ, ঠিক আছে। আগে আগে এক কাপ চা করে আনো। চা খেতে খেতে তোমার গল্প শুনবো। হ্যাঁ স্যার, এখনই নিয়ে আসছি। আমার শয়তানিটা জেগে উঠত গভীর রাত্রে। প্রতি রাতে লোকটা ঘুমানোর পর আমি একটা লণ্ঠন জেলে সেটাকে আস্তে পৃষ্ঠে কালো কাপড় দিয়ে বাঁধতাম, যাতে আলোর একটা বিন্দুও না দেখা যায়। তারপর লণ্ঠন হাতে চুপি চুপি সিঁড়ি বেয়ে উঠতাম, উঠে লোকটার শোয়ার ঘরের দিকে যেতাম। অতি সাবধানে দরজার হাতলে চাপ দিয়ে দরজাটা হালকা ফাঁক করে মাথাটা ঘরের মধ্যে ঢোকাতাম। দেখতাম লোকটা কি করছে। ওইভাবেই, ওই অবস্থাতেই বেশ খানিকক্ষণ কাটাতাম। তারপর লণ্ঠনের কালো পর্দার ছোট একটা অংশ তুলে দিতাম। তার আলোর একটা বিন্দু এসে পড়তো ঘরের মেঝেতে। এইবার লণ্ঠনটা তুলে আস্তে আস্তে ঘরে পা রাখতাম, যাতে লোকটার ঘুম না ভাঙে। ঘরে ঢুকে খুব ক্ষীণ আলো ফেলতাম ওর মুখে। দেখতাম অঘোরে ঘুমোচ্ছে, আর তার শকুনের চোখ, শকুনের মতো চোখ দুটো বন্ধ। চোখটা বন্ধ থাকলে আমার কিছুই করার থাকতো না, কারণ আমি যে ওই চোখটাকেই সহ্য করতে পারি না। ওই চোখটাই তো আমার শত্রু। তাই কাজটা অসমাপ্ত রেখেই ফিরে আসতাম। পরদিন সকালে কিন্তু আমি আবার এক নতুন মানুষ। সম্পূর্ণ সাধারণ স্বাভাবিক গলায় লোকটাকে বলতাম, সুপ্রভাত স্যার। সুপ্রভাত। আপনাকে দেখে কেমন যেন লাগছে স্যার। শরীর ভালো আছে তো? শরীর তো আমার ঠিকই আছে। কাল রাত্রে ভালো ঘুম হয়েছিল তো স্যার? চোখের কোণটা কেমন বসা বসা দেখাচ্ছে। তাই নাকি? কিন্তু এই কাল রাত্রে তো আমি ভালোই ঘুমিয়েছি। কিছু খাবেন স্যার? হ্যাঁ, একটু একটু কফি হলে মন্দ হয় না। যথা আজ্ঞা স্যার। লোকটা বুঝতেই পারতো না আমি ওকে চির ঘুমে ঘুম পাড়িয়ে দেওয়ার সুযোগ খুঁজছি। ওর উপর আমার একটুও রাগ ছিল না, কিন্তু ওই চোখ আমি আর সহ্য করতে পারছিলাম না।
বলছি, আপনারা শুনছেন তো? কেমন লাগছে? কি মনে হচ্ছে? ভাবছেন তো এরপর আমি কি করলাম? তবে শুনুন, এইভাবেই 1 সপ্তাহ কেটে গেল। লোকটাকে রোজ ব্রেকফাস্ট টেবিলে দেখে আমার হাসি পেত, আবার গর্বও হতো। হাসি পেত ওই লোকটাকে দেখে, যে এখন টেবিলে বসে নিশ্চিন্ত মনে কফি খাচ্ছে। সে বুঝতেই পারছে না রোজ রাতে তার শোয়ার ঘরে একজন শুধু ঢুকছে আর বেরোচ্ছেই না, তাকে খুন করার সুযোগ খুঁজছে। এই একই ব্যাপারের জন্য আবার নিজের ওপর গর্ব হতো। দেখতে দেখতে 8 নম্বর রাত এলো। লোকটাকে খাইয়ে দিয়ে দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে এলাম। গুড নাইট স্যার। গুড নাইট। এরপর কিছুক্ষণ অপেক্ষা করে অন্য দিনের মতোই লণ্ঠন জেলে সেটাকে ভালো করে কাপড়ে মুড়ে লোকটার ঘরের দরজা সাবধানে ফাঁক করে মাথা গড়ালাম। দেখলাম সে ঘুমাচ্ছে। একটুও শব্দ না করে মিনিট 15 ওইভাবেই রইলাম। না, আজও মনে হচ্ছে নিরাশা নিয়ে ফিরে যেতে হবে। লোকটা ঘুমিয়েই যাচ্ছে। পুরো ঘরে ঘুটঘুটে অন্ধকার। আমি লণ্ঠনের ঢাকাটা সরাতে যাব, হঠাৎ সেটা হাত থেকে পিছলে গেল। লণ্ঠনটা সামলালাম ঠিকই, কিন্তু কিন্তু টিনের ক্যাঁচখোঁচ শব্দটা আটকাতে পারলাম না। অন্ধকারে বুঝতে পারলাম লোকটা ধর্মড়িয়ে উঠে বসলো খাটের ওপর। শব্দটা সে শুনতে পেয়েছে, কিন্তু আওয়াজটা কোথা থেকে এলো বুঝতে পারেনি। তাই সে নিজের মনেই বিড়বিড় করতে লাগলো, কে 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 কেউ কি আছে? কে আওয়াজ করলো? কে? আমি সঙ্গে সঙ্গে অন্ধকারে মিশে গেলাম। যদি পারতাম তাহলে নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করে রাখতাম। লোকটা যেন নিজের ভয় কাটানোর জন্য বলল, জোরে হাওয়া বইছে হয়তো, তাই তাই চিমনিতে শব্দ হয়েছে। ও ইঁদুর ছুঁচো হতে পারে। কাল সকালে একবার ভালো করে দেখতে বলবো খন। কথাগুলো বলে সে কিন্তু শুয়ে পড়ল না, খাটের ওপর একভাবে বসে রইল। আমার উপস্থিতি কি সে টের পেল? আমি আরো মিনিট 10 অপেক্ষা করলাম। এইবার আমার কানে এলো একটা চাপা কাতরানির শব্দ। বেশ বুঝতে পারছিলাম ভয় ওর শরীরে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল। আদিম গুহার মতো অন্ধকার এই ঘরের মধ্যে একা মানুষের ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক। ঘুম ভাঙার পর থেকে বুড়োটা চোখ দুটো বন্ধ করেনি। এইটাই আমার সুযোগ। এইবার আমি শকুনের মতো চোখ থেকে সারা জীবনের মতো মুক্তি পাবো। আমি ধীরে ধীরে লণ্ঠনটা থেকে ঢাকাটা সরাতে এক টুকরো আলো এসে পড়ল ঘরে। আমি লণ্ঠনটা তুলে ধরলাম। দেখলাম লোকটা বিছানায় আধ শোয়া আধ বসা অবস্থায়, আর এক চিলতে আলো গিয়ে পড়েছে সোজা তার জান্তব চোখটার ওপর। পাতলা নীল আস্তরণের ওপর আলো পড়ে সেটা একদম ভুতুড়ে দেখাচ্ছে। এইবার আমি শুনতে পেলাম একটা নতুন শব্দ, একটা চাপা শব্দ। ধপ করে কিছু পড়ছে, আর তার রেস মিটে যেতে না যেতেই আবার ধপ করে পড়ার শব্দ ভেসে আসছে। শব্দটা দ্রুত ওঠানামা করছে।
আপনাদের কি মনে পড়ছে? আমি আমি আপনাদের বলেছিলাম আমার অনুভূতিগুলো আরো সজাগ, আরো প্রখর হয়ে গিয়েছে। আমি স্পষ্ট বুঝতে পারলাম ওটা ওই বুড়োটার হৃৎপিণ্ডের ওঠা নামার শব্দ। আওয়াজটা আরো জোরালো হলো। মনে হচ্ছে যেন ওর হৃৎপিণ্ড পাঁজর ভেঙে বেরিয়ে আসবে। পাড়া প্রতিবেশী আবার শুনতে পাবে না তো। বুড়োটা কি বুঝতে পেরেছে ওর শেষ সময় উপস্থিত? সেও বুঝুক আর নাই বুঝুক, আমার মনে হলো আমার মনে হলো ওর চোখ আমার রক্ত চুষিয়ে খাচ্ছে। আর আর পারলাম না, না না না, আমি আর পারলাম না। লণ্ঠনের ঢাকাটা টান মেরে খুলে একটা চাপা হুঙ্কার দিয়ে ওর উপর ঝাঁপিয়ে পড়লাম। পুরো বাঁচার শেষ চেষ্টা করলো, কাতর কণ্ঠে বলল, আমায় মেরো না, আমায় তুমি মারছো কেন? আমি তোমায় কি করেছি? আমি তো তোমায় ভালোবাসি, আমি তো তোমায় ভালোবাসি। আমি রুগ্ন, ঈশ্বরের দোহাই, না, আমায় মেরো না। আমার সব শোনার সময় ছিল না। আরো জাপটে ধরলাম বুড়োটাকে, বুড়ো একটা শেষ আর্তনাদ করলো। কিন্তু দ্বিতীয়বার চিৎকার করার আগে আমি ওকে এক ধাক্কায় মেঝেতে চিৎ করে ফেললাম। তারপর বালিশ তোষক সমেত গোটা বিছানাটা ওর মুখের উপর ঠেসে ধরলাম। ধরেই রইলাম। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। হাত পায়ের ছটফটানি আস্তে আস্তে কমে এলো। তারপর একটা সময় বুঝলাম দেহে প্রাণ নেই। শকুনের নীলচে চোখ আমায় আর কখনো বিরক্ত করবে না, হ্যাঁ। মুখে সাফল্যের হাসি ফুটে উঠল, আর কয়েক মুহূর্তের মধ্যে সেটা হয়ে উঠল অট্টহাসি। আমি হা হা করে হাসছি। ওই চোখ এখন ইতিহাস। আর আমার গা ঘিনঘিন করবে না, হাসির বেগ কমলে সেই হৃৎপিণ্ডের ধুকপুকানি আমার কানে গেল। ঢিপ 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 ঢিপ। এবার সেটার জোর কমে এসেছে, আমি লাস্টার বুকে হাত রেখে দেখলাম সেটা ঝিমিয়ে এসে বন্ধ, একেবারে বন্ধ হয়ে গেল। একেবারে বন্ধ।
এই দেখুন, ওইভাবে ঘৃণার চোখে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আমায় দেখে ঘৃণা হচ্ছে? কি মনে হচ্ছে আমি উন্মাদ? হ্যাঁ? আমি আমি উন্মাদ? তাহলে শুনুন, তাহলে শুনে রাখুন, এর পরের ঘটনা শুনলে আর আপনাদের তা মনে হবে না। না না না, আর মনে হবে না। শুনুন শুনুন, তারপর কি হলো শুনুন। লাশটা তো বাইরে বের করা যাবে না, এর ব্যবস্থা যা করার আমাকেই তো করতে হবে। কিন্তু উপায়? হ্যাঁ, উপায় তো একটাই, লাশটাকে টুকরো টুকরো করে কেটে ফেলা। হ্যাঁ, টুকরো টুকরো করে কেটে ফেলা। এবার যেমন ভাবনা তেমন কাজ। প্রথমেই কি করলাম জানেন? প্রথমেই ধর থেকে মাথাটা আলাদা করে ফেললাম। তারপর অঙ্কের বাঁধা সূত্রের মতোই হাত পা শরীর থেকে আলাদা করে ফেললাম। এবার শুধু আলাদা করলেই তো হবে না, তাদের কোথায় রাখা যাবে এমন জায়গা খুঁজে বের করতে হবে। এই ব্যাপারটা কিন্তু আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম। হ্যাঁ, আগে থেকেই ভাবা ছিল। হ্যাঁ, ঘরের মেঝের 3টে পাটা তুলে জায়গা করে নিলাম। ছিন্ন ভিন্ন দেহের অংশগুলো তার মধ্যে গুছিয়ে রেখে দিলাম, একদম একদম গুছিয়ে। এরপর মেঝেটা ঠিক যেমন ছিল ঠিক তেমন করে দিলাম। বিছানাটা আবার আগের মতো পরিপাটি করে গুছিয়ে দিলাম। সেগুলো যে সরানো হয়েছিল তা ধরার সাধ্য কোনো মানুষের ছিল না। শুধু মানুষ কেন, শুধু মানুষ কেন, বেঁচে থাকলে ওই বুড়োর শকুনের মতো নীল চোখও আমার কারসাজি ধরতে পারত না। একটা বিরাট গামলা এনেছিলাম রক্তের দাগ বা ওই ছিটে ধরার জন্য। কিছুক্ষণের মধ্যেই ওই ঘরে এমন কোনো চিহ্ন রইল না যা দেখে বোঝা যায় যে এই ঘরে একটা মানুষকে খুন করা হয়েছে। খুন করা হয়েছে। বোঝা যাবে না, বোঝা যাবে না, কেউ বুঝতে পারবে না, কেউ বুঝতে পারবে না। এই ঘরে একটা মানুষকে কুপিয়ে কুপিয়ে টুকরো টুকরো করা হয়েছে, বোঝা যাবে না, কিছুতেই বোঝা যাবে না, কিছুতেই না, কিছুতেই না, হ্যাঁ, কিছুতেই না। এইসব কাজকর্ম করতে করতে রাত গড়িয়ে গেল। হ্যাঁ, গড়িয়ে গেল। আমি ছিলাম একটা ঘোরের মধ্যে। না না, দুঃখের নয়, দুঃখের নয়, আনন্দের ঘোর। আনন্দের, বড় বড় আনন্দের। দূর থেকে আসা একটা ঘন্টার শব্দে সেই ঘোর আমার কেটে গেল। 4 বার ঘন্টা বাজার শব্দ, ঢং 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 ঢং। ভোর 4টে বাজে। জানালা খুলে দেখি তখনও বাইরে আলোর লেশ মাত্র ফোটেনি। এইবার পেলাম আর একটা ঘন্টার শব্দ, এই বাড়ির দরজার ঘন্টার শব্দ। এই সময় কে এলো? আমি তাড়াতাড়ি নিচে গিয়ে দরজা খুলে দেখি 2টো অচেনা লোক দাঁড়িয়ে রয়েছে। তাদের মধ্যে একজন আমায় অভিবাদন জানিয়ে বলল, নমস্কার, আমরা স্থানীয় পুলিশ স্টেশন থেকে আসছি।
পুলিশ? বলুন, কি প্রয়োজন? আপনার এক প্রতিবেশী আপনার এই বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনতে পেয়ে আমাদেরকে খবর দিয়েছে। চিৎকারের শব্দ? হ্যাঁ, কিছু মনে করবেন না, আমাদের এই বাড়িটা এক্ষুনি সার্চ করতে হবে। আমি মনে মনে হাসলাম। আমার তো আর নতুন করে লুকানোর কিছু নেই। যা লুকানোর আমি লুকিয়েই দিয়েছি। আর এমন জায়গায় লুকিয়েছি যে কোনো মানুষের চোখ তা খুঁজে পাবে না। করো না, করো করো করো, যত খুশি থানা তল্লাশি করো। হ্যাঁ হ্যাঁ, করো করো করো। এক গাল হেসে আমি অফিসারটিকে বললাম, হ্যাঁ আসুন আসুন, ভেতরে আসুন, অবশ্যই সার্চ করবেন। তবে আপনাকে বলে রাখি, ওই চিৎকারটা না, ওই চিৎকারটা আমারই ছিল। আসলে রাত্রে একটা খুব বাজে দুঃস্বপ্ন দেখে ভয়ে চিৎকার করে ফেলেছিলাম। আচ্ছা, আপনাদের এই বাড়িতে আর কে কে থাকেন? আমি আর আমার মনিব, এক বৃদ্ধ ভদ্রলোক। ও, তা তিনি এখন কোথায়? ঘুমোচ্ছেন বুঝি? না না, উনি কয়েকদিনের জন্য ওর এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছেন। তাহলে এই পুরো বাড়িতে আপনি একাই আছেন? হ্যাঁ, আপাতত আমি একাই এখন এই বাড়ির দায়িত্বে। আচ্ছা, বুঝলাম। আমরা এবার এই বাড়িটা একটু ঘুরে দেখব, বুঝলেন? এই, তুমি ওদিকে যাও, একটু ওই দিকটা ঘুরে দেখো, কোনো অংশ যেন বাদ না পড়ে। দুজনে মিলে চারিদিক ঘুরে দেখলো। আমি তাদের বুড়োর আলমারি, টাকা পয়সা, গয়নাগাটি সব দেখালাম। কোথাও কোনো হিসাবের গোলমাল নেই। এরপর আমরা ঢুকলাম সেই ঘরে, যেখানে চির ঘুমে ঘুমিয়ে আছে এই বাড়ির মালিক, বা এটাও বলা যায় প্রাক্তন মালিক। বুক ফুলিয়ে তাদেরকে নিয়ে ঘরে ঢুকলাম। আমার মনে রোমাঞ্চ খেলা করছে। হ্যাঁ, রোমাঞ্চ। একটা চেয়ার টেনে বসলাম। পোড় খাওয়া পুলিশ অফিসারদের এত সহজে বোকা বানানো যায়? আমার চেয়ারের পায়ার ঠিক তলায় রয়েছে নানা আকারে বিভক্ত এই বাড়ির মালিকের দেহের খণ্ড। গল্পগুজব শুরু হলো। আচ্ছা, আপনি কত বছর এখানে আছেন? হ্যাঁ, তা বেশ অনেক বছরই হলো। আমার খুব খারাপ লাগছে এই অসময়ে আপনাকে বিরক্ত করলাম। না না, তেমন কিছু নয়। আসলে বুঝছেন তো, অভিযোগ এলে আমাদের কিছু করার থাকে না। এ বাবা, না না, ওইভাবে বলবেন না। না না, আপনাকে বেকার বেকার হেনস্থা করছি। আরে কি মুশকিল, আপনি পুরো ব্যাপারটা নিয়ে এইভাবে ভাবছেন কেন স্যার? না, তবুও এই ভোর রাত্রে আপনার ঘুম ভাঙিয়ে। আপনারা তো আপনাদের কর্তব্য পালন করেছেন। ওরা দুজনেই আমার কথা শুনে সন্তুষ্ট হয়েছে বলে মনে হলো। খুব খুব হালকা লাগছিল আবার। আমি আমি মনে মনে গুনগুন গুনগুন করছিলাম। কিন্তু কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না। একটা একটা অস্বস্তি আমার আমার শরীরে চাড়া দিয়ে উঠতে লাগলো। মাথাটা মাথাটা অসহ্য অসহ্য যন্ত্রণা করছে। কানে বাজছে একটা ছন্দ, আর আর সেটা একেবারেই আনন্দদায়ক নয়। না না, আনন্দদায়ক নয়। আমি একবার ভাবলাম এটা আমার মনের ভুল। আমার মনের ভুল, হ্যাঁ হ্যাঁ, মনের ভুল। আমি একটা কৃত্রিম হাসি ঠোঁটের কোণে রেখে আরো আরো জোরে জোরে কথা বলতে শুরু করলাম। হ্যাঁ হ্যাঁ, আপনারা এলেন বলে আপনাদের সঙ্গে আলাপটা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন।
আশা করি আমিও আপনাদের সঙ্গে সহযোগিতা করেছি, কি বলেন? হ্যাঁ, আমি প্রাণপণে স্বাভাবিক থাকার চেষ্টা করছিলাম, কিন্তু কিন্তু কানের মধ্যে শব্দটা শুধু বাজতেই থাকলো না, বরং বরং আরো বাড়তে থাকলো। যতই চেষ্টা করি সেটা ততই আমার কান আর মাথার মধ্যে তাণ্ডব চালাতে শুরু করে, তাণ্ডব চালাতে শুরু করে। টের পেলাম শব্দটা শব্দটা অন্য জায়গা থেকে আসছে। হ্যাঁ হ্যাঁ, বেশ বুঝলাম। আমার আমার ঠোঁট শুকিয়ে গিয়েছে, চেহারা চেহারা রক্ত শূন্য হয়ে গিয়েছে। শব্দটা আমি চিনি। হ্যাঁ হ্যাঁ, আমি চিনি। কয়েক ঘন্টা আগেও পেয়েছি। চাপা অথচ শক্তিশালী, তার মধ্যে রয়েছে দ্রুত ওঠানামা করার মতো একটা ছন্দ। হ্যাঁ, এটা 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 সেই হৃৎপিণ্ডের ধোঁকপুকানি। কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব? কি করে সম্ভব? সেটা তো চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। আরে আরে, আমি নিজে বন্ধ করে দিয়েছি। তাহলে তাহলে এখন কোথা থেকে আসছে? কোথা থেকে আওয়াজটা? আওয়াজটা আমার মাথার কানের মধ্যে হাতুড়ি পেটাতে শুরু করলো। দুম 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 দুম। দু হাতে দুই কান খামচে ধরে চেষ্টা করলাম সেটাকে বন্ধ করে ফেলার, কিন্তু কিন্তু না না না, আমি পারলাম না, আমি পারলাম না। চেয়ারটা ছেড়ে উঠে পড়লাম। কাঠের উপর কাঠের পায়া ঘষার একটা জঘন্য শব্দ হলো। আমি ঘরে গলায় সামনে বসা লোকগুলোর দিকে তাকিয়ে বললাম, আমার আমার দেখুন না আমার কানে না কিছু একটা আটকে রয়েছে, বুঝেছেন? ওটা না খুব আওয়াজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন? দেখুন না আমার কানের জায়গাতে কি আছে, একবার দেখুন না। সে কি? কই দেখি, কই বা কিছু নেই তো। আপনার কানের জায়গায় তো আপনার কানই আছে। কি বলছেন আপনারা? কি বলছেন? আর ভালো করে দেখুন না, একটু ভালো করে দেখুন না। দেখুন না, আমার কানের মধ্যে বাজছে, ঢিপ ঢিপ করে বাজছে, আরে বেজেই চলেছে। কিছু একটা করুন প্লিজ, কিছু একটা করুন। কিন্তু কি বাজছে? লোকগুলোকে কি করে বোঝাবো? আমার কানে বাজছে হৃৎপিণ্ডের ওঠানামার শব্দ, দ্রুত উঠছে আর নামছে, আর তার ছন্দ। সেই দেহের হৃৎপিণ্ড যেটাকে আমি টুকরো টুকরো করে পুঁতে দিয়েছি এই ঘরের মেঝেতে। আমার ঠোঁটের দুপাশ ভেজা লাগছে, মুখ দিয়ে একটা সাদা তরল বেরিয়ে আসছে। নিজের উপর নিয়ন্ত্রণ আর আমার নেই। আওয়াজটা আমায় পাগল করে দিচ্ছে, আওয়াজটা। উল্টো দিকের লোকগুলো আমার দিকে দিব্যি হাসি মুখ করে তাকিয়ে আছে। ওরা কি মজা পেয়েছে? আমায় সাহায্য করছে না কেন? আরে শব্দটা লাফিয়ে বাড়ছে। এইবার আমায় পাগল বলতে পারেন। এইবার আপনারা আমায় পাগল বলতে পারেন। আমি পাগলের মতো মেঝের পাটাতন ধরে টান মারলাম, উন্মত্ত গলায় বললাম, তুই সব নষ্টের গোড়া। যতদিন বেঁচে ছিলিস আমায় জ্বালিয়ে মেরেছিস,
জ্বালিয়ে মেরেছিস, মরে গিয়েও আমার পিছু যাচ্ছিস না, পিছু যাচ্ছিস না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মেরেছি, আমি মেরেছি। আমি বুড়োটাকে খতম করে টুকরো টুকরো করে কেটে এখানে পুঁতে দিয়েছি ওর দেহটা, পুঁতে দিয়েছি ওর দেহটা। আমি মেরেছি, আমি 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 মেরেছি। আবার মারবো, আবারও মারো, আমি আবারও মারবো। এই যে, এই যে, আপনারা আসুন আসুন আসুন, বসে কেন, এসে দেখুন আমি কি করেছি। এসে দেখুন, আসুন আসুন আসুন, দেখুন দেখুন দেখুন, দেখুন আমার শিল্প। আর তুই, তুই আমার থাম 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 থাম। আর কত পড়াবি আমার, আর কত জ্বালাবি, থেমে যা, থেমে যা, থেমে যা, থাম থাম থাম। এখানেই শেষ হলো আমাদের আজকের গল্প শয়তান। প্রধান চরিত্রে তন্ময়, বৃদ্ধ ও পুলিশের চরিত্রে অর্পণ এবং গল্পের সূত্রধর আমি শান্তনু। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।